তাহলে দেখো, আগের দিন আমরা করেছিলাম যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাপস। বিভিন্ন মানচিত্রের আমরা শ্রেণী বিভাগ করেছিলাম এবং সেখানেই সেদিনের ক্লাসটা শেষ করেছিলাম। তো আজকে আমরা সেই সমস্ত প্রকারভেদগুলো, যেগুলো মানচিত্রের যেগুলো প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব, কারণ ভেতর থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেন, পড়ে আর কি। তো আমরা প্রথমেই ভাগ করেছিলাম, তাহলে তোমরা এটা পয়েন্ট করবে বা হেডিং করবে যে মানচিত্রের শ্রেণীবিভাগ। ঠিক আছে, হেডিং কি রাখবে? মানচিত্রের শ্রেণীবিভাগ, কারণ আমি ওইগুলোকেই ইলাবোরেট করছি। মানচিত্রের শ্রেণীবিভাগ। এখন মানচিত্রের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের আমাদের প্রথমেই ছিল কি? প্রথমেই আমরা করেছিলাম যে অ্যাকর্ডিং টু স্কেল, স্কেল অনুযায়ী। ঠিক আছে, কোনটা বড় মানচিত্র, কোনটা ছোট মানচিত্র। সুতরাং আমরা এখানে বড় একটা হেডিং করব, মেন হেডিং, সেটা হচ্ছে স্কেল অনুযায়ী বা অ্যাকর্ডিং টু স্কেল, স্কেল অনুযায়ী। এখন স্কেল অনুযায়ী আমার মানচিত্রকে দুটো ভাগে ভাগ করা যায়। কি ভাগ? একটা হচ্ছে কি বড় স্কেলের মানচিত্র, একটা বড় স্কেলের মানচিত্র, একটা ছোট স্কেলের মানচিত্র, একটা বড় স্কেলের মানচিত্র আর একটা ছোট বা স্মল স্কেল বলা হয়, ছোট স্কেল। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে কি, আমরা প্রথমে বড় স্কেল পড়বো, তারপরে ছোট স্কেল পড়বো। তাহলে আমরা আবার এটা সাবহেডিং করে নিই যে বড় স্কেলের মানচিত্র। ঠিক আছে, বড় স্কেলের মানচিত্র বলতে আমরা কি বুঝি? না, বড় স্কেলের মানচিত্র হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের অল্প স্থান। ঠিক আছে, ভূপৃষ্ঠে কোনো একটা অল্প স্থান আছে, কোনো একটা ছোট স্থান, সেই ছোট স্থানের অনেক ডিটেলিং দেখানো হয় ভালো করে। ডিটেলিং মানে আমরা যেমন ডিটেলিং খুঁজি কোনো ছবি কে তোলার পর তার মধ্যে জুম জুম করে আমরা তার ভেতরে ডিটেল খোঁজার চেষ্টা করি যে আমার চুলটা ঠিকঠাক এসছে কিনা বা কোথাও ছায়া পড়ছে কিনা। সেরকম ভাবে আমাদের পৃথিবীর সারফেসে বা আর্থ সারফেসের বিভিন্ন স্থানকে আহ চিত্রের মাধ্যমে চিত্রায়িত করা হয় এবং কি অনেক ডিটেলিং, অনেক ছোট ছোট বিষয়গুলোকে যেখানে ফুটিয়ে তোলা হয়। তাহলে আমাকে ডিটেলিং দেখাতে গেলে কি করতে হবে? না, ডিটেলিং দেখাতে গেলে আমাকে সব সময় হচ্ছে কি অল্প পরিমাণ জায়গা নিতে হবে। ঠিক আছে, আমি যদি পুরো পৃথিবীকে একটা জায়গাতে দেখানোর চেষ্টা করি, পারবো কি? কখনোই পারবো না। তো ওখানে কি হবে? ওখানে টোটাল হচ্ছে কি পৃথিবীর তোমার হচ্ছে কি যে সীমানা, বাউন্ডারি বা বিভিন্ন দেশ, কান্ট্রি, এগুলোকে দেখাতে পারবো। কিন্তু দেশ কান্ট্রির ভেতরে কি আছে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি আছে, কালচারাল ক্যারেক্টারিস্টিক কি আছে, সেগুলো কিন্তু আমরা দেখাতে পারবো না। সেগুলো যখন আমার দেখাতে হবে তখন হচ্ছে গিয়ে আমার ওই অল্প একটা জায়গাকে নিতে হবে এবং অল্প জায়গাকে নিয়ে আমার আর তার মধ্যে ডিটেলসটা দেখাতে হবে। তার মানে বড় স্কেলের মানচিত্র বলতে আমরা বুঝি কি? না, ভূপৃষ্ঠের অল্প স্থান, আমি এখানে লিখে দিচ্ছি কি, ভূপৃষ্ঠের অল্প স্থান, অল্প স্থানের অনেক বিষয়কে বিষয়কে বিস্তারিতভাবে দেখানো হয়, বিস্তারিতভাবে দেখানো হয়। এটা হচ্ছে গিয়ে বড় স্কেলের মানচিত্র। ঠিক আছে, এখন বড় স্কেলের যে মানচিত্র, সেই মানচিত্রকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি। কি না, এখানে একটা ভাগ করতে পারি, সেটা হচ্ছে মৌজা মানচিত্র, যেটা ক্যাডাস্ট্রাল ম্যাপ আমরা বলি। কি? মৌজা মানচিত্র। আরেকটি হচ্ছে গিয়ে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আমি সংক্ষেপে টপো ম্যাপ লিখছি, টপোম্যাপ। ঠিক আছে, এখন এই যে মৌজা মানচিত্র, মৌজা মানচিত্র হচ্ছে গিয়ে সবসময় এর আরএফ কত থাকে? এর আরএফ সবসময় থাকে হচ্ছে গিয়ে 1:4000। এবার এটা ভেরি করে, একটা তো রেঞ্জ আছে, এত থেকে এত, আমি এগুলো পর পর আসছে। এখন মৌজা মানচিত্র কাকে বলে? না, মৌজা মানচিত্র হচ্ছে গিয়ে যখন আমরা, এটা অবশ্যই কিন্তু অল্প স্থান হতে হবে, যখন অল্প স্থানের কোনো ভূমিরূপ, কোনো রাস্তা, প্রপার্টি, কারো সম্পদ, কার কতটা সম্পদ আছে, এই সমস্ত বিষয়গুলো যখন দেখানো হচ্ছে, তখন সেটাকে আমরা মৌজা মানচিত্র আমরা বলছি। ঠিক আছে, তাহলে মৌজা মানচিত্র কি বলছি, কাকে বলছি? না, মৌজা মানচিত্র হচ্ছে গিয়ে সেই সমস্ত মানচিত্র যেগুলো ভূপৃষ্ঠের অল্প সংখ্যক জায়গাকে দেখানো হচ্ছে এবং সেই অল্প সংখ্যক জায়গার মধ্যে কি কি আমরা দেখাচ্ছি? ভূমিরূপ দেখাচ্ছি, রাস্তা দেখাচ্ছি, জমি দেখাচ্ছি, কার কোথায় জমি আছে, কার কোথায় বসত বাড়ি, এই সমস্ত প্রপার্টিজ গুলো দেখাচ্ছি বা সম্পদ গুলো দেখাচ্ছি, তখন সেটা হচ্ছে মৌজা মানচিত্র। এখন মৌজা মানচিত্রের স্কেল কিরকম হতে পারে? ঠিক আছে, মৌজা মানচিত্রের স্কেল, দেখো মৌজা মানচিত্রের স্কেল বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তোমরা 1:4000 বা 1:3960 এটা পড়ে এসছো। ঠিক আছে, মৌজা মানচিত্রের
একটা স্কেল থাকে বা আরএফ থাকে। ভারতে যে সমস্ত ক্যাডাস্ট্রাল ম্যাপ গুলো তৈরি করা হয়, যে মৌজা মানচিত্রগুলো তৈরি করা হয়, তার আরএফ হচ্ছে গিয়ে মানে গড় যদি আমরা ধরি সেটা হবে 1:3960 থেকে 1:1980। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা দয়ানি, তুমি আমাকে ইয়ে করো, মেসেজে করো। আমার তো মাইক অন করা আছে, আমি শুনতে পাবো না। ঠিক আছে, মেসেজ যদি কিছু বলার থাকে তাহলে মেসেজে বলো। তুমি মেসেজে বলো, মেসেজে বলো। মাইকটা অফ করে মেসেজে বলো। আমি মাইকটা তোমার অফ করলাম, তুমি মেসেজে বলো। ঠিক আছে, আর যদি হয় সেরকম তুমি ক্লাস শেষে বলবে। ঠিক আছে, তাহলে দেখো মৌজা মানচিত্র কি না, মৌজা মানচিত্র হচ্ছে কি একটা স্মলেস্ট আমাদের পরিমাপের একক। ঠিক আছে, এখানে কি, এখানে আছে ভূপৃষ্ঠের অল্প স্থানকে দেখানো হচ্ছে। কি কি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ভূমিরূপ, রাস্তা, নিজস্ব জমি, এই সমস্ত বিষয়গুলো আমরা মৌজা মানচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখন যে মৌজা মানচিত্র আছে সেই মৌজা মানচিত্রের স্কেল কত বললাম? মৌজা মানচিত্রের স্কেল হচ্ছে 1:3960 থেকে 1:1980 এই স্কেল। এটা হচ্ছে রেঞ্জ। ভারতের যে মৌজা মানচিত্রগুলো আছে, ভারতের সেই মৌজা মানচিত্রগুলোর স্কেল হচ্ছে এটা। ঠিক আছে, এটা রেঞ্জ। এই এরপরে হচ্ছে কি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের আরএফটা কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। এটা যদি আমরা স্টেটমেন্ট স্কেলে করি, স্টেটমেন্ট স্কেলে ভাগ করলে কি হবে, যে 16 ইঞ্চিতে 1 মাইল এটা হয়। ঠিক আছে, এটা এফপিএস পদ্ধতিতে। এখন মেট্রিক পদ্ধতিতে যদি করি, মেট্রিক পদ্ধতির রেঞ্জ কত হবে না, এটা হচ্ছে গিয়ে 10 সেমিতে 1 কিমি। এগুলো মনে রাখবে, 10 সেমিতে 1 কিমি, 1 কিমি। অথবা হচ্ছে কি তোমার 50 সেমিতে হচ্ছে কি 1 কিমি। এগুলো হচ্ছে কি মেট্রিক পদ্ধতিতে যখন আমরা ভাগটা করি সেইটা। ঠিক আছে, তাহলে এখন এই যে মৌজা মানচিত্র, এই মৌজা মানচিত্র হচ্ছে কি আবার দুই রকম। তাহলে দেখো, এই মৌজা মানচিত্র যেরকম আমরা পড়লাম, মৌজা মানচিত্র আবার দু রকম হয়। এই মৌজা মানচিত্র আবার দু রকম হয়। কি কি হয় না, একটি হচ্ছে কি শহরের মৌজা মানচিত্র, কি শহরের মৌজা মানচিত্র। আরেকটা হয় গ্রামের মৌজা মানচিত্র বা গ্রামের মৌজা মানচিত্র। এগুলোর স্কেল কিন্তু বিভিন্ন রকম হয়, এগুলোর স্কেল কিন্তু বিভিন্ন রকমের হয়। শহরের যে মৌজা মানচিত্র আছে, শহরের মৌজা মানচিত্রের স্কেল কত হয় না, শহরের মৌজা মানচিত্রের ম্যাপ হচ্ছে কি তোমার 1:5000 হয়, 1:5000। ঠিক আছে, এটা শহরের। আর গ্রামের কি হয়, গ্রামের মৌজা মানচিত্র না, গ্রামের মৌজা মানচিত্রের এভারেজ আরএফ 1:4000 হয়। ঠিক আছে, এখানে এখানে এই আরএফ গুলো মনে রাখবে, এগুলো অনেক সময় তুলে দেয়। ঠিক আছে, আরএফ গুলো থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা লার্জ স্কেলের কি পড়লাম, বড় স্কেলের একটি তোমার হচ্ছে ভাগ, সেটি হচ্ছে মৌজা মানচিত্র। সেই মৌজা মানচিত্র আমরা পড়লাম। এখন মৌজা মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেল পড়লাম, যে কোথায় কোন ধরনের স্কেল ব্যবহার করা হচ্ছে, এর এর হচ্ছে কি ব্যবহার কোথায় হচ্ছে। ঠিক আছে, তারপরে আছে কি তোমার এই যে মৌজা মানচিত্র বা দু রকমের হচ্ছে, যখন গ্রামীণ মৌজা মানচিত্র হচ্ছে, শহরের মৌজা মানচিত্র হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো। এরপরে আছে বড় স্কেলের আরেকটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আর সব সময় তোমরা মাথায় রাখবে যে এই যে আমি বলছি লার্জ স্কেলের ব্যাপার এবং হচ্ছে স্মল স্কেলের ব্যাপার, এটা হচ্ছে রিলেটিভ। ধরো আমি তোমাকে বললাম যে 1:2 হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে গিয়ে 10, তোমার হচ্ছে গিয়ে ধরো 5 মিলিয়ন, 1:5 মিলিয়ন। আর একটা বললাম যে 1:2 মিলিয়ন। এখানে তোমরা বলো যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক, স্মল স্কেল সবসময় বেশি হবে নিউমেরিক্যাল দিক দিয়ে, এবং এটা হচ্ছে কি তোমার বড় স্কেল, মানে সবসময় রিলেটিভ হবে আর কি। এই যে তোমার স্কেলের যে লার্জ স্কেল, স্মল স্কেল, এগুলোর কনসেপ্টটাই হচ্ছে কি রিলেটিভ বা আপেক্ষিক। ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে কি তোমার আমার যে বড় স্কেলের যে মৌজা মানচিত্র আছে, সে মৌজা মানচিত্রের কিছু শ্রেণীবিভাগ। এরপরে আছে আমাদের টোপো ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, বা হচ্ছে গিয়ে ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্র, তাহলে আমরা এটা বি তে বলতে পারি টোপো ম্যাপ। টোপো ম্যাপ, টোপো ম্যাপের আমি ধারণা আগেই দিয়েছিলাম। ঠিক আছে, যে এই কনসেপ্টটা আসলো কি করে। এখন টোপো ম্যাপের যে স্কেল, সেই স্কেল প্রধানত মনে রাখবে যে আরএফ স্কেল হয়, সেই আরএফ স্কেল হচ্ছে গিয়ে
যেটা অ্যাভারেজ 1:2,50,000 থেকে শুরু করে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 50,000। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাতেই সাধারণত ক্যালকুলেশন করা হয়। কিন্তু বর্তমানে কি করা হচ্ছে, বর্তমানে বিভিন্ন স্পেশাল সিট বানানো হচ্ছে, তাই তো, স্পেশাল সিট বানানো হচ্ছে। কখনো কখনো কি করা হচ্ছে, তোমার কখনো কখনো হচ্ছে কি তোমার আবার সেই স্পেশাল সিটকেও ভাগ করা হচ্ছে 1:10,000 যখন বানানো হচ্ছে। যেমন ওপেন সিরিজের যে ম্যাপ গুলো আছে একবারে লাস্ট ডিভিশন, সেখানে 1:10,000-এও কিন্তু টোপো ম্যাপ তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে টোপো ম্যাপের যে স্কেল সেটি সাধারণত 1:2,50,000 থেকে কত থাকে, 1:50,000। এছাড়াও 1:25,000, 1:25,000, এবং কি 1: হচ্ছে কি তোমার 10,000, এই স্কেলেও সাধারণত মানচিত্র প্রকাশিত হয়। ঠিক আছে, এটা গেল টোপো ম্যাপ। এবার আছে স্মল স্কেল। এটা এই যে টোটালটা দেখলে, এই টোটালটা হচ্ছে কি তোমার লার্জ স্কেল। এখানে মনে রাখবে লার্জ স্কেল যদি বলে, বড় স্কেল যদি বলে, তাহলে এই যে আরএফটার মানে নিউমেরিক্যালি আরএফটা কি হবে, ছোট হবে। যেমন 1:4,000, দেখো এটা হচ্ছে গিয়ে লার্জ স্কেল। আবার যদি বলি 1:4,00,000, ঠিক আছে, 1,000,000 অযুত লাখ, ঠিক আছে, 1:4,00,000, তখন সেটা হবে গিয়ে তোমার স্মল স্কেলে। নিউমেরিক্যালি ভ্যালুটা কিন্তু এই যে ছোট হবে, এটা বড় হবে, এটা মনে রাখবে এইভাবে। ঠিক আছে, এখন এটা গেল বড় স্কেলের মানচিত্র। এবার আসবো ছোট স্কেলের মানচিত্র। ঠিক আছে, ছোট স্কেলের মানচিত্র তার মানে হচ্ছে গিয়ে আমাদের ভূপৃষ্ঠের কোনো বৃহৎ অঞ্চলকে, যখন একটা ছোট কাগজ, যদি আমার এই কাগজে সাদা কাগজটা আছে, পেপারটা আছে, বললাম যে এই পেপারটাতে সমস্ত যে সমস্ত আমাদের আর্থ সারফেসের বা আমাদের পৃথিবী পৃষ্ঠের ছবি তুলে ধরো, তখন কি করতে হবে, তখন আমাকে ছোট করতে হবে। এত এত বড় বিশাল পৃথিবীকে আমাকে দেখাতে হলে স্কেলটাকে ছোট করে দিতে হবে। ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার হচ্ছে কি স্মল স্কেল। মনে রাখবে স্মল স্কেলে কিন্তু ডিটেলিংটা কম থাকে। স্মল স্কেলে সবসময় অলওয়েজ কি থাকে, অলওয়েজ তোমার ডিটেলিংটা কম থাকবে। ঠিক আছে, তাহলে স্মল স্কেল বা ছোট স্কেল, এখানে কি করা হয়, এখানে কি হচ্ছে, ভূপৃষ্ঠের বৃহৎ অঞ্চলকে ছোট পেপারে উপস্থাপন করছি। এখন স্মল স্কেলের হচ্ছে কি দুটি ভাগ আছে, একটি ভাগ হচ্ছে ওয়াল ম্যাপ, 2 নাম্বার হচ্ছে কি তোমার অ্যাটলাস ম্যাপ। এগুলোর আমাদের বিভিন্ন কিন্তু আরেপ আছে, হয়েছে। এখন ওয়াল ম্যাপ কোনগুলো, ঠিক আছে, ওয়াল ম্যাপ কোনগুলো, ওয়াল ম্যাপ হচ্ছে গিয়ে ধরো শ্রেণীকক্ষে যে সমস্ত মানচিত্রগুলো ব্যবহার করা হয়, কাগজের যেগুলো টাঙানো থাকে সেগুলোকে আমরা নর্মালি ওয়াল ম্যাপ থাকি। সেগুলোতে কি থাকে বলতো, সেই ওয়াল ম্যাপ গুলোতে কোনো একটি মহাদেশের ছবি থাকে, বা কোনো একটি জলবায়ুর ছবি থাকে, বা একটি নয়, ওয়ার্ল্ডের জলবায়ুর ছবি থাকে, বা ওয়ার্ল্ডের উদ্ভিদের যে আবরণ তার ডিটেলস দেওয়া থাকে, অথবা হচ্ছে কি তোমার সেখানে সারা ওয়ার্ল্ডের হচ্ছে কি তোমার মৃত্তিকার বিবরণ দেওয়া থাকে, অথবা কৃষিকাজ, পরিবহন, যে কোনো এলিমেন্টস গুলো আমার দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে ওয়াল ম্যাপের সাহায্যে আমরা কি দেখাচ্ছি, ওয়াল ম্যাপ কি না, ওয়াল ম্যাপের সাহায্যে আমরা সমগ্র বিশ্বকে দেখাতে পারি। এটা আমি লিখে দিচ্ছি, সমগ্র বিশ্বকে দেখাতে পারি। অথবা কি দেখাতে পারি, অথবা একটি মহাদেশ দেখাতে পারি, একটি মহাদেশ দেখাতে পারি। এর সাথে আমরা কি দেখাতে পারি, এর সাথে হচ্ছে কি আমাদের পৃথিবীর জলবায়ু দেখাতে পারি। তার সাথে কি জলবায়ু, মৃত্তিকা, তারপরে হচ্ছে গিয়ে উদ্ভিদের আবরণ, এবং এর সাথে কি দেখাতে পারি, এর সাথে আমরা দেখাতে পারি কৃষিকাজ, পরিবহন, খনিজ দ্রব্যের বন্টন, এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু দেখাতে পারি ওয়াল ম্যাপে। ঠিক আছে, আর এটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট হচ্ছে কি শ্রেণীকক্ষে এই ধরনের ওয়াল ম্যাপ, শ্রেণীকক্ষে এই ধরনের মানচিত্রের ব্যবহার হয়। এই ধরনের মানচিত্রে ব্যবহার হয়। ঠিক আছে, আর স্কেল কত হবে, স্কেল এর প্রধানত হয় 1:2 মিলিয়ন থেকে 1:2 মিলিয়ন, আমি আর পুরো এটা লিখছি না, মিলিয়ন থেকে কত হয় 1:40 মিলিয়ন, 40 মিলিয়ন। নর্মালি এই যে এই ম্যাপগুলো আমাদের ভারতের ক্ষেত্রে সার্ভে অফ ইন্ডিয়া এই সমস্ত ম্যাপগুলোকে প্রডিউস করে।
ঠিক আছে, তাহলে স্কেল কত আছে না 1:2 মিলিয়ন থেকে 1:40 মিলিয়নের মধ্যে আমাদের সার্ভে অফ ইন্ডিয়া এই সমস্ত ম্যাপ গুলোকে উপস্থাপন করে। ঠিক আছে, এটা গেল ওয়ার্ল্ড ম্যাপ। এটা হচ্ছে কি স্মল স্কেল, স্মল স্কেলের একটা মানচিত্র। তারপর আছে অ্যাটলাস ম্যাপ। অ্যাটলাস ম্যাপ দেখবে, অ্যাটলাস বই কিনতে পাওয়া যায়, দেখেছো তো অ্যাটলাস, অ্যাটলাস বই কিনতে পাওয়া যায়, যার মধ্যে কি থাকে, যার মধ্যে হচ্ছে কি বিভিন্ন ধরনের ফিচার্স গুলো দেওয়া থাকে। যেমন ধরো অ্যাটলাস ম্যাপ একটা কিনলে বইয়ের প্রথম পাতায় দেখবে দেওয়া আছে কি, ভারতের ছবি দেওয়া আছে। ঠিক আছে, ভারতের ছবি দেওয়া আছে, তার সাথে কি আছে দেখবে, ভারতের সেই অঞ্চলটার নদ নদী দেওয়া আছে, ভূপ্রকৃতি দেওয়া আছে, তার সাথে বিভিন্ন রাজ্যের ক্যাপিটাল দেওয়া আছে, কৃষিকাজ দেওয়া আছে, ল্যান্ডস্কেপ দেওয়া আছে। এই যে এই সমস্ত ব্যাপারগুলো যখন একটা বইয়ের আকারে প্রকাশিত হয়, ঠিক আছে, বা একটা বইয়ে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশের, সারা ওয়ার্ল্ডের ইনফরমেশন চিত্রায়িত করা থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা বলছি অ্যাটলাস ম্যাপ। মানে বইয়ে রাখা হচ্ছে এবং সেগুলো পর্যায়ক্রমে থাকবে, হ্যাপাজেটলি থাকবে না। ধরো ব্রাজিলের শুরু হয়েছে, ব্রাজিলের প্রথমে পলিটিক্যাল ম্যাপ দিয়ে শুরু হবে, তারপরে ব্রাজিলের ফিজিক্যাল ম্যাপ, তারপর রিভার, তারপর ড্রেনেজ, এই সমস্ত ব্যাপারগুলো যখন আমরা বইয়ের আকারে পাচ্ছি তখন সেগুলোকে আমরা অ্যাটলাস বলছি। ঠিক আছে, সেগুলোকে অ্যাটলাস বলছি। তাহলে এখানে তোমরা লিখবে যে হচ্ছে গিয়ে এখানে, আর সব থেকে অ্যাটলাস ম্যাপের একটা সুবিধা হচ্ছে এখানে ডিটেলিংটাও কিন্তু ভালো থাকে। মানে ওয়াল ম্যাপের থেকে এখানে ডিটেলিংটা ভালো থাকে, দেখবে প্রত্যেকটা জায়গাতে কি ধরনের মৃত্তিকা আছে, কি ধরনের কৃষিকাজ হচ্ছে, সেখানকার জলবায়ু কেমন, ঠিক আছে, এগুলো কিন্তু সব সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকে বা ছবিতে চিত্রায়িত করা থাকে। সুতরাং অ্যাটলাস ম্যাপ আমি বলতে পারি যে ওয়াল ম্যাপের থেকে সব থেকে ভালো আর কি অ্যাটলাস ম্যাপ। সুতরাং এখানে আমি বলতে পারি যে একটি নির্দিষ্ট অঞ্চলে, আমি এটা লিখেই দিচ্ছি, একটি নির্দিষ্ট অঞ্চলে কি লিখবে, একটি নির্দিষ্ট অঞ্চলের মানচিত্র যখন একটি বইয়ের আকারে পর্যায়ক্রমে উপস্থাপন করা যায়, মানে সিকোয়েন্সে থাকবে কিন্তু পর্যায়ক্রমে উপস্থাপন করা হয়, তখন কি বলছে, তখন তাকে আমরা বলি অ্যাটলাস ম্যাপ, অ্যাটলাস ম্যাপ বলি। ঠিক আছে, আর এটার আরএফ কত আছে, এটার আরএফ হচ্ছে গিয়ে 1:11 কটা আছে, সেটা 1:10 হাজার অযুত লাখ, ওটা 3-2-5, 3-6টা হবে, এটা 3-2-5 6টা, হ্যাঁ, 1:10 হাজার অযুত লাখ। ঠিক আছে, 20 লাখ মানে হচ্ছে গিয়ে 2 মিলিয়ন। তাহলে অ্যাটলাস ম্যাপের হচ্ছে গিয়ে আমার স্কেল হচ্ছে 1:20 লাখ। ঠিক আছে, এই স্কেলে আমার যে অ্যাটলাস ম্যাপগুলো, সেই অ্যাটলাস ম্যাপগুলো কিন্তু উপস্থাপন করা হয়। সুতরাং এই যে চারটে ডিভিশন আমরা পড়লাম, এই যে চারটে ডিভিশন হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য স্কেল অনুযায়ী, কখনো বড় স্কেল, কখনো ছোট স্কেল, এই স্কেল অনুযায়ী ভাগটা করলাম। এরপরে আমাদের পরের ভাগটা কি ছিল, পরের ভাগটা ছিল অ্যাকর্ডিং টু পারপাস, আমি কোন পারপাসে ম্যাপটাকে ব্যবহার করছি তার ভিত্তিতে। তাহলে আমার পরের ডিভিশনটা ছিল, পরের ভাগটা ছিল কি, পরের ভাগটা ছিল অ্যাকর্ডিং টু পারপাস, কোন পারপাসে আমি মানচিত্রটাকে ব্যবহার করছি, তাই তো। অ্যাকর্ডিং টু পারপাস অনুযায়ী যখন আমরা ভাগ করছি তখন আমরা কি করছি, একটা জেনারেল পারপাস, জেনারেল উদ্দেশ্য নিয়ে আমরা একটা ম্যাপ বানাচ্ছি, একটা হচ্ছে স্পেশাল পারপাসে আমরা যে ম্যাপগুলো বানাচ্ছি সেটা হচ্ছে কি তোমার সেটা হচ্ছে কি তোমার কি বলছি, সেটা হচ্ছে কি তোমার জেনারেল পারপাস ম্যাপস। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু পারপাস অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা কি ছিল, একটা জেনারেল পারপাস, জেনারেল পারপাসে কি হচ্ছে না, এখানে কি হচ্ছে, এই যে ম্যাপগুলোর এগুলোর ব্যবহারও যেভাবে দিন দিন বাড়ছে, চাহিদাও কিন্তু সেইভাবে দিন দিন বাড়ছে। এগুলোতে নর্মালি কি দেখানো হচ্ছে না, যে না এগুলোতে নর্মালি প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট বিষয়গুলোকে তুলে ধরা হয়। যেমন ধরো এই যে মৌজা মানচিত্র হচ্ছে কি এক ধরনের জেনারেল পারপাস ম্যাপ, যেখানে তুমি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু বানাচ্ছো। টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওয়াল ম্যাপ, বেশিরভাগ ম্যাপেই হচ্ছে কি জেনারেল পারপাসে বানানো। ঠিক আছে, তার মানে আমরা বলতেই পারি এই যে জেনারেল পারপাসের জন্য যে সমস্ত ম্যাপস গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কি, সেগুলো প্রাকৃতিক, এবং সেগুলো প্রাকৃতিক ভাবেও সৃষ্টি হতে পারে এবং সেগুলো মানুষ
সৃষ্ট বিষয়গুলোকে আমরা দেখাতে পারি। ঠিক আছে, প্রাকৃতিক মানে ভেজিটেশন বলো, সয়েল বলো, এই সমস্ত বিষয়গুলো। এবং তার সাথে কি দেখাচ্ছি, তার সাথে হচ্ছে গিয়ে মনুষ্য সৃষ্ট বিষয়গুলোকে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, আর এই যে ম্যাপগুলো, জেনারেল পারপাসের যে ম্যাপগুলো, এগুলো রেফারেন্স ম্যাপ বা বেস ম্যাপ নামে পরিচিত, কারণ এগুলোতে জেনারেল ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বেস ম্যাপ বলতে পারি বা রেফারেন্স ম্যাপ মানচিত্র বলতে পারি। আমরা বলতে পারি এটা বেস ম্যাপ বলতে পারি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কি না, এখানে প্রাকৃতিক, ন্যাচারাল, প্রাকৃতিক, তার সাথে সাথে কি প্রাকৃতিক, এবং তার সাথে কি, এবং তার সাথে হচ্ছে গিয়ে মানুষ্য সৃষ্ট উপাদানগুলোকে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, প্রাকৃতিক এবং মানুষ্য সৃষ্ট উপাদানগুলোকে আমরা দেখাচ্ছি। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জেনারেল পারপাসে যে সমস্ত মানচিত্র, তার উদাহরণ হচ্ছে কি না, মৌজা মানচিত্র, মৌজা মানচিত্র। তারপরে কি হবে, তারপরে হচ্ছে টোপোগ্রাফিক্যাল যে মানচিত্র, টোপো ম্যাপ হবে। তারপরে কি হবে, ওয়াল ম্যাপ হবে, ওয়াল ম্যাপ হবে। হয়েছে, এগুলো অ্যাকর্ডিং টু দেয়ার পারপাস, বা এই পারপাসে আমি এগুলোকে বানাচ্ছি। 2 নম্বর হয়, আরেকটা হচ্ছে কি তোমার স্পেশাল পারপাস ম্যাপস, মানে স্পেশাল উদ্দেশ্য নিয়ে বানানো হয়। ঠিক আছে, যেমন ধরো যেগুলো থিমেটিক ম্যাপ, থিমেটিক ম্যাপে কি করা হয়, পার্টিকুলার সিঙ্গেল একটা এলিমেন্টস, ধরো কোথাকার মৃত্তিকা দেখাচ্ছ বা কোথাকার শুধুমাত্র ভেজিটেশনটা দেখাচ্ছ। ঠিক আছে, শুধুমাত্র একটি মাত্র এলিমেন্টস কে তুমি মানচিত্রে চিত্রায়িত করছো, তখন সেটা হবে গিয়ে থিমেটিক ম্যাপ। তাহলে আমরা বলতে পারি স্পেশাল পারপাসে যে সমস্ত ম্যাপস গুলো, যে সমস্ত মানচিত্রগুলো আমরা তৈরি করছি, সেগুলো ওয়ান টাইপের নাম, সেগুলো হচ্ছে থিমেটিক ম্যাপের। আমরা যে সমস্ত উদাহরণগুলো পড়ি সেগুলো থিমেটিক ম্যাপে কি করা হয় না, থিমেটিক ম্যাপে কোনো একটি পার্টিকুলার এলিমেন্টস কে, পার্টিকুলার উপাদানকে চিত্রায়িত করা হয়। ঠিক আছে, তাহলে সেকেন্ডলি হবে আমাদের স্পেশাল পারপাস ম্যাপস। এগুলো আমরা কি করছি না, এগুলো সাধারণত যে বিষয় ভিত্তিক যে সমস্ত মানচিত্রগুলো তোমরা লিখবে, এটা হচ্ছে বিষয় ভিত্তিক মানচিত্র, থিমেটিক ম্যাপ, বিষয় ভিত্তিক মানচিত্র যেগুলো আছে সেগুলো। ঠিক আছে, আর 2 নম্বর পয়েন্টে লিখবে যে একটি মাত্র এলিমেন্টসকে, একটি মাত্র উপাদানকে চিত্রায়িত করা হয়, চিত্রায়িত এখানে করা হয়। হয়েছে, এই দুটো হচ্ছে মেন বৈশিষ্ট্য। আর এখানে মনে রাখবে যে ভারতে প্রথম থিমেটিক ম্যাপ তৈরি করেছিলেন আমাদের ভারতের ভূগোলের জনক যাকে বলা হয় এসপি চ্যাটার্জি। উনি প্রথম কিন্তু থিমেটিক ম্যাপ তৈরি করেছিলেন বেঙ্গলের। ঠিক আছে, বেঙ্গলের প্রথম থিমেটিক ম্যাপ তৈরি করেছিলেন এসপি চ্যাটার্জি, মনে রাখবে এসপি চ্যাটার্জি প্রথম ভারতে কিন্তু থিমেটিক ম্যাপ তৈরি করেন। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, এসপি চ্যাটার্জি, শিবপ্রসাদ চ্যাটার্জি ওনার ফুল ফর্ম, একজন বাঙালি ভৌগোলিক। চ্যাটার্জি যিনি কি করেছিলেন, ইনি প্রথম ভারতের বিষয় ভিত্তিক যে মানচিত্র, বিষয় ভিত্তিক মানচিত্র তৈরি করেছিলেন। কোথাকার উপর বেশ করে না, ওয়েস্ট বেঙ্গলের উপর বেশ করে। আর মনে রাখবে এসপি চ্যাটার্জিকে কি বলা হয়, এসপি চ্যাটার্জিকে বলা হয় ভারতের ফাদার অফ, আমাদের ভূগোলের জনক বলা হয়, ভারতের ভূগোলের জনক বলা হয় এসপি চ্যাটার্জিকে। ঠিক আছে, তাহলে এই দুটো গেল অ্যাকর্ডিং টু দ্যার পারপাস, কি পারপাসে আমি সেটাকে ব্যবহার করছি। ঠিক আছে, পরের ভাগটা ছিল কি না, পরের ভাগটা ছিল অ্যাকর্ডিং টু টোপোগ্রাফিক ডিটেলস। পরের ভাগটা কি ছিল, আমরা করেছিলাম যে টোপোগ্রাফিক ডিটেলস, যারা আগের দিন ক্লাস করেছো তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে। তাহলে পরের ভাগটা ছিল কি, অ্যাকর্ডিং টু টোপোগ্রাফিক ডিটেলস। অ্যাকর্ডিং টু টোপোগ্রাফিক ডিটেলস অনুযায়ী যে ভাগ, সেই ভাগটা কি না, এখানে মেইনলি আমরা দুটো পেয়েছিলাম, কি একটা হিপসোমেট্রিক পেয়েছিলাম, একটা প্ল্যানিমেট্রিক। তারপরে আমরা পরে একটা বেথোমেট্রিক আলোচনা করেছিলাম। এখানে কি পেয়েছিলাম, হিপসোমেট্রিক, আর একটা কি পেয়েছিলাম, আর একটা মেন হচ্ছে প্ল্যানিমেট্রিক।
ম্যাপস লিখবে, এটা ম্যাপস, এটাও ম্যাপস। হিপসোমেট্রিক্স ম্যাপস কোনগুলো? হিপসোমেট্রিক্স ম্যাপ কোনগুলো? না, সে যে সমস্ত ম্যাপগুলো মনে রাখবে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের বৈচিত্র্যকে তুলে ধরে। তার মানে কোথায় পাহাড় আছে, কোথায় পর্বত আছে, কোথাও ঢাল বেশি আছে, কোথাও ঢাল কম আছে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলোকে যে মানচিত্রের সাহায্যে তুলে ধরা হয় সেই মানচিত্রগুলোকে বলা হয় হিপসোমেট্রিক ম্যাপ। ঠিক আছে? হিপসো মানে হচ্ছে কি হাইট, মনে রাখবে HYPS, এটার মানে হচ্ছে হাইট। HYPS এটার মানে হচ্ছে হাইট বা উচ্চতা, হাইট। আর হচ্ছে মিটার, এই যে তোমার হিপসোমেট্রিক এখানে আছে, যে মেট্রিক, এটা হচ্ছে ম্যাট্রি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মাপা বা পরিমাপ। তো হিপসো মানে হাইট, মাপা। তাহলে এখানে কি মাপবো? না, এখানে আমরা মাপছি হচ্ছে কি ভূপৃষ্ঠের হচ্ছে কি বিভিন্ন ধরনের যে সমস্ত পর্বত, পাহাড়, মালভূমি, ঠিক আছে, সমভূমি, এগুলো রয়েছে, ভূপ্রাকৃতিক যে সমস্ত বৈচিত্র্যগুলো রয়েছে, সেই সমস্ত বৈচিত্র্যগুলোকে যখন আমরা তুলে ধরছি তখন সেটা হচ্ছে গিয়ে হিপসোমেট্রিক ম্যাপস। এখন কোন কোন ম্যাপস হিপসোমেট্রিকের আন্ডারে পড়তে পারে? না, প্রথমে বলবে হচ্ছে কি সমোন্নতি রেখা যে মানচিত্র, সমোন্নতি, যেখানে সমোন্নতি এই রেখা মানচিত্র, যেখানে ভূমির তোমার হচ্ছে গিয়ে উচ্চতা দেখা যাচ্ছে, সমোন্নতি রেখা মানচিত্র। তারপরে হচ্ছে গিয়ে হচার্স যে সমস্ত আছে, যেখানে তোমার স্লোপ দেখানো হয়, হচার্স বলছে। তারপর হচ্ছে গিয়ে রিলিফ, মানে স্পেশালি রিলিফ মডেল যে সমস্ত মানচিত্র, সেই সমস্ত মানচিত্রগুলো দেখানো হয়। এখন এই সমস্ত ব্যাপারগুলো কোথায় আমরা পাই, বা কোন তোমার হচ্ছে গিয়ে ম্যাপে আমরা দেখাই? এগুলো এগুলো হচ্ছে গিয়ে আমরা বেশিরভাগটাই দেখাই টোপোগ্রাফিক্যাল ম্যাপে। তাহলে আমরা বলতে পারি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ওয়ান টাইপ অফ হিপসোমেট্রিক ম্যাপ, যেখানে আমরা সমোন্নতি রেখা পাচ্ছি, যেখানে আমরা হচার্স যদিও সেইভাবে পাচ্ছি না, রিলিফ মডেল গুলো পাচ্ছি। আর একটা জিনিস এখানে মনে রাখবে যে ভারতে এই যে হিপসোমেট্রিক ম্যাপ তৈরি করে এসওআই, বেশিরভাগই সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে নর্মাল যে ম্যাপ, সার্ভে অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চ হচ্ছে ন্যাটমো, ন্যাশনাল অ্যাটলাস, ন্যাশনাল অ্যাটলাস থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন যেটা আছে সেটা, ন্যাটমো যেটা, সেটা কি করে, সেটা থিমেটিক ম্যাপ, বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করছে। ঠিক আছে? তাহলে দেখো হিপসোমেট্রিক ম্যাপ কি কি বা কাকে বলে, যে সমস্ত মানচিত্রগুলো আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্যকে তুলে ধরছে, সেই সমস্ত মানচিত্রকে বা ম্যাপসকে আমরা বলি হিপসোমেট্রিক ম্যাপ। সেগুলো কি? সেগুলো সমোন্নতি রেখার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, হচার্সের মাধ্যমে তুলে ধরতে পারি, রিলিফ বিভিন্ন মডেলের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। এটা হচ্ছে হিপসোমেট্রিক ম্যাপ। তারপরে আরেকটি মেন ভাগ আছে, সেটি হচ্ছে প্লেনিমেট্রিক। প্লেনিমেট্রিকটা কি? আমরা তো ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্য তুলে ধরলাম, এখানে কি করা হচ্ছে, এখানে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে দুটোকে একসাথে কম্বাইন করে দেখাচ্ছি। কিন্তু কম্বাইন করা থাকলেও এখানে কি করা হয়, এখানে কোন একটি পার্টিকুলার অবজেক্টকে তুলে নেওয়া হয়। যেমন ধরো কোন একটা অঞ্চলে আমি দেখাবো সেখানে পপুলেশন ডেনসিটি কিরকম আছে, ঠিক আছে, ওয়াটার বডিজ কিরকম আছে, ঠিক আছে, রেলওয়ে নেটওয়ার্ক কিরকম আছে, ভেজিটেশন কিরকম আছে, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো যখন আমি প্রেজেন্ট করি তখন সেটা হয় প্লেনিমেট্রিক ম্যাপ। তাহলে আমি এক কথায় বলতে পারি যে ভূপৃষ্ঠের অবস্থিত বিভিন্ন অনুভূমিক বিষয়গুলো, হরাইজেন্টালি যেগুলো আছে, যেগুলো প্রাকৃতিক হতে পারে বা সাংস্কৃতিক হতে পারে, এগুলো যখন পার্টিকুলারলি আমি একটা এলিমেন্টকে দেখাচ্ছি তখন সেটা প্লেনিমেট্রিক ম্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সেগুলো কি কি হতে পারে বললাম, সেগুলো বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয় হতে পারে, রাস্তা হতে পারে, ঘরবাড়ি হতে পারে, জলাশয় হতে পারে, উদ্ভিদ হতে পারে, কৃষি জমি হতে পারে। ঠিক আছে? তাহলে আমি প্লেনিমেট্রিক ম্যাপের একটি প্রধান উদাহরণ হিসেবে বলতে পারি যে থিমেটিক ম্যাপ গুলো হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ থিমেটিক যে ম্যাপ গুলো আছে, থিমেটিক যে ম্যাপ গুলো আছে সেই ম্যাপ গুলো হচ্ছে গিয়ে বেশিরভাগটাই হচ্ছে প্ল্যানিমেট্রিক ম্যাপ। এখানে বোথ ফিজিক্যাল, প্রাকৃতিক, প্রাকৃতিক এবং তার সাথে কি প্লাস হচ্ছে গিয়ে তার সাথে আমরা দেখাচ্ছি সাংস্কৃতিক বিষয়গুলো। মানে সাংস্কৃতিক বিষয়গুলো থাকছে, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। থিমেটিক ম্যাপে তো আমরা যে কোনো একটাই চুজ করি, হয় প্রাকৃতিক বিষয়কে চুজ করতে পারো বা সাংস্কৃতিক বিষয়কে চুজ করতে পারো। ঠিক আছে? সুতরাং এটা গেল অ্যাকর্ডিং টু টোপোগ্রাফিক ডিটেলস, মানে ভূমিরূপের যে ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটা। এখন অ্যাকর্ডিং টু কন্টেন্ট, কন্টেন্ট অনুযায়ী, কারণ বিষয় অনুযায়ীও কিন্তু শ্রেণীবিভাগ করা হয়। তাহলে আমরা পরের ভাগে চলে যাব, কি ছিল, অ্যাকর্ডিং টু কন্টেন্ট। কন্টেন্ট অনুযায়ী আমরা কি ভাগে ভাগ করতে পারি? না, কন্টেন্ট অনুযায়ী আমরা মেইনলি হচ্ছে তিনটি ভাগে ভাগ করি। কি তিনটি ভাগ? না, এক নাম্বার হচ্ছে কি ফিজিক্যাল ম্যাপ, ফিজিক্যাল ম্যাপ,
দু নম্বরে কি আমরা ভাগ করতে পারি? দু নম্বরে কালচারাল ম্যাপ। তিন নম্বরে আমরা কি ভাগ করতে পারি? না, তিন নম্বরে আমরা ভাগ করতে পারি কম্বাইন্ড ম্যাপ। হয়েছে। এখন ফিজিক্যাল ম্যাপ আমরা সবাই জানি যে ভারতের একটি, যদি বলি ফিজিক্যাল ম্যাপে আমরা ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে উপস্থাপন করি, সেগুলো ফিজিক্যাল ম্যাপ। এবার ফিজিক্যাল ম্যাপ তো বিভিন্ন রকম হতে পারে। কোনো ম্যাপে আমরা শুধুমাত্র পাহাড় দেখায়, কোনো জিওলজিক স্ট্রাকচার আছে, রক স্ট্রাকচার, সেগুলোকে দেখায়। কিছু ম্যাপে আমার হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন, কিছু ম্যাপে আমার ওয়েদার যে ম্যাপ গুলো আছে, ক্লাইমেটিক ম্যাপ আলাদা আছে, ওয়েদার ম্যাপ আলাদা আছে, আমি আসছি পরে, সেগুলো দেখায়। তাহলে ফিজিক্যাল ম্যাপের মধ্যে আমার কি কি পড়ছে? না, ফিজিক্যাল ম্যাপের মধ্যে এগুলো আলোচনা করার কিছু নেই, রিলিফ ফিচার্স গুলো আমার দেখানো হচ্ছে এটা। তারপরে কি জিওলজিক্যাল যে ম্যাপ গুলো আছে, জিওলজিক্যাল ম্যাপ যেখানে কি রক স্ট্রাকচার গুলো দেখানো হচ্ছে, রক্সের বেড গুলো দেখানো হচ্ছে, তাদের ডিপ দেখানো হচ্ছে, তাদের স্ট্রাইক দেখানো হচ্ছে, সেগুলো হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। তারপর আছে ক্লাইমেটিক ম্যাপ। ক্লাইমেটিক ম্যাপে কি দেখানো হচ্ছে? ক্লাইমেটিক ম্যাপে দেখানো হচ্ছে কোন একটা স্থানের যে এখানে এভারেজ উষ্ণতা এত, এখানে এভারেজ রেইনফল এত, এখানে প্রেসার এত রয়েছে, এটা হচ্ছে ক্লাইমেটিক ম্যাপ। এর সাথে কি আছে? এর সাথে একটা আছে ওয়েদার ম্যাপ। না, ওয়েদার ম্যাপে কি দেখানো হয়? না, ওয়েদার ম্যাপে তোমার দেখানো হচ্ছে আবহাওয়ার যে প্রত্যেক দিনের অবস্থাটা, এটা কিন্তু ফ্লেক্সিবল। এই যে ওয়েদার যে ম্যাপটা আছে সেটা কিন্তু ফ্লেক্সিবল, মনে রাখবে, এটা প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হয়। ক্লাইমেটিক যে ম্যাপ, ভারতের যদি আমি ক্লাইমেটিক ম্যাপ আমি তোমাদেরকে আঁকতে বলি, তাহলে তোমরা কি করবে? তোমরা দেখাবে যে হচ্ছে কি একদিকে বেশি বৃষ্টিপাত হয়, একদিকে হচ্ছে কি কম বৃষ্টিপাত হয়, তামিলনাড়ুতে আবার দুবার বৃষ্টিপাত হয়, পাঞ্জাবে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এগুলো তোমরা এইভাবে দেখাতে পারো, সেটা তখন হচ্ছে কি ক্লাইমেটিক ম্যাপ। কিন্তু আমি যদি বলি যে প্রত্যেক দিনের একটা ওয়েদার ম্যাপ বানাও, সেখানে প্রত্যেক দিনের টেম্পারেচার থাকবে, সেখানে টেম্পারেচার, বৃষ্টিপাত থাকবে, তার সাথে বায়ুর প্রেসার থাকবে, এবং আরো যে সমস্ত ফেনোমেনা গুলো বা কন্ডিশন গুলো সেগুলো থাকবে। সুতরাং ওয়েদার ম্যাপ হচ্ছে কি সেই সমস্ত ম্যাপগুলো, যে সমস্ত ম্যাপগুলো আমার প্রত্যেক দিনের টা আপডেট হয়, এবং এটা ফ্লেক্সিবল, এটা পরিবর্তনশীল একটা মানচিত্র। আজকে যেরকম ওয়েদার আছে কালকে সেরকম ওয়েদার নাও থাকতে পারে, সুতরাং এটা পরিবর্তনশীল। ওয়েদার ম্যাপের এখানে আরেকটি নাম আছে, সেটি হচ্ছে গিয়ে কি বলা হয়? সিনপটিক ওয়েদার চার্ট ম্যাপ। ওয়েদার চার্ট ম্যাপ, ওয়েদার ম্যাপের আরেকটি নাম আছে, সেটি কি? না, সিনপটিক ওয়েদার চার্ট ম্যাপ বলা হচ্ছে ওয়েদার ম্যাপকে। ঠিক আছে। এছাড়া কি হয়? এছাড়া তোমার ভেজিটেশন ম্যাপ হয়, যখন আমরা ভেজিটেশনকে দেখাই তখন সেটা ভেজিটেশন ম্যাপ হয়। আরেকটা ম্যাপ হয় সয়েল ম্যাপ হয়। এগুলো গেল সব ফিজিক্যাল। এখন কালচারাল কি কি ম্যাপ হয়? না, আমাদের মানুষের সংস্কৃতি বলতে কি, মানুষের পপুলেশন আমরা ডেনসিটি বলতে পারি, মানুষের বিভিন্ন প্রজাতির কথা বলতে পারি, মানুষ কোন ভাষায় কথা বলে সেটাও আমরা মানচিত্রে তুলতে পারি, কোথায় হিন্দি ভাষায় কথা বলছে, কোথায় মারাঠি, কোথায় তেলেগু, কোথায় তামিল, সেটাও আমরা দেখাতে পারি। ইকোনমিক ম্যাপ দেখাতে পারি, অর্থনৈতিক ম্যাপে আমরা দেখাতে পারি কোথায় লোহা পাওয়া যাচ্ছে, কোথায় বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, সেগুলো দেখাতে পারি। রাজনৈতিক ম্যাপ, পলিটিক্যাল ম্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক স্টেট গুলোকে এবং ইউনিয়ন টেরিটরি এবং তাদের ক্যাপিটাল গুলোকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ডিভিশন গুলো আছে সেগুলো আমরা পলিটিক্যাল ম্যাপে দেখাতে পারি। ঠিক আছে। ট্রান্সপোর্ট ম্যাপে কি দেখাতে পারি? ট্রান্সপোর্ট ম্যাপে হচ্ছে কি আমরা দেখাতে পারি যে পরিবহন যে ব্যবস্থা, কোথায় সড়ক পথ, কোথায় এয়ারওয়েজ আছে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু দেখাতে পারি। সেগুলো সব কিন্তু কালচারাল ম্যাপ। কালচারাল ম্যাপে তাহলে কি বললাম? যে এখানে পপুলেশন ডিস্ট্রিবিউশন থাকবে, তারপর হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট থাকবে, তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ থাকবে। ঠিক আছে, এগুলো আশা করি তোমাদের অসুবিধা হবে না। এরপরে আরেকটি ম্যাপ আছে, সেটি হচ্ছে কম্বাইন্ড ম্যাপ। কম্বাইন্ড ম্যাপে কি করা হচ্ছে? না, কম্বাইন্ড ম্যাপেই যে আমরা ভূপ্রাকৃতিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, কি রিলিফ পাচ্ছি, জিওলজিক্যাল ফিচার্স পাচ্ছি, এগুলোর সাথে এগুলোর সাথে যখন আমরা বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য, যে আমরা দেখালাম হচ্ছে কি সয়েল, আমরা দেখাচ্ছি ধরো সয়েলের সাথে আমি দেখালাম সেখানে মানুষের চাষবাস বা মানুষের কৃষিকাজ, তখন সেটা হয়ে গেল কম্বাইন্ড ম্যাপ। আবার আমি দেখেছি রিলিফ, ভূমির উপরের সাথে সেটেলমেন্ট, তখন সেটা হয়ে গেল তোমার কম্বাইন্ড ম্যাপ। যখন বিভিন্ন ভূপ্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যগুলোকে যখন আমি একসাথে কম্বাইন করে দিচ্ছি, ঠিক আছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি তোমার কম্বাইন্ড ম্যাপ। ঠিক আছে, এগুলো গেল অ্যাকর্ডিং টু কন্টেন্ট অনুযায়ী। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, আরেকটা ছিল, সেটা হচ্ছে কি তোমার স্টাইল অফ কনস্ট্রাকশন। স্টাইল অফ কনস্ট্রাকশনের পুরো ব্যাপারটা আমি
গতকাল আলোচনা করেছি। এখানে কি ছিল, এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, কি একটা কোয়ালিটেটিভ বা গুণগত, যেমন ওই যে বিভিন্ন কালার, বিভিন্ন লেটার, বিভিন্ন সিম্বল, সেগুলো কোয়ালিটেটিভ। অ্যান্ড 2 নাম্বার আছে গিয়ে কোয়ান্টিটেটিভ। এটা সংখ্যাগত, যেমন আইসো প্লেট, কোরো প্লেট, এগুলো হচ্ছে গিয়ে এই পর্যায়ে পড়ে, এগুলো আর বিশেষ করে আলোচনা করছি না। ঠিক আছে, সুতরাং এইগুলো গেল হচ্ছে গিয়ে ম্যাপের যে শ্রেণী বিভাগটা। এখন এখান থেকে ছোট ছোট বিষয়গুলো তোমাদের কোশ্চেনে আসতেই পারে, যে তোমার হচ্ছে গিয়ে ফিজিক্যাল ম্যাপের একটা পড়েছিল, যে ডেফিনেশন দিয়েছিল যে এই মানচিত্রটা কোন ধরনের মানচিত্র। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, এগুলো অনেক সময় আসে। এই যে তোমার ম্যাপের শ্রেণী বিভাগ, ম্যাপকে কিভাবে কি আমরা দেখছি, ম্যাপের কত আরএফ, এগুলো নর্মালি আসে। ঠিক আছে, সুতরাং এগুলো গেল ম্যাপের শ্রেণীবিভাগ। এবার আসবো বেসিক এলিমেন্টস অফ ম্যাপ। আমরা তো মানচিত্র সবাই করি, কিন্তু মানচিত্রে কি এলিমেন্টস আছে সেগুলো কি জানি? ঠিক আছে, কিটা নিয়ে বা কোনগুলো নিয়ে একটা মানচিত্র ফর্ম করে, ঠিক আছে, সেগুলো কিন্তু জানা দরকার। এটা এসছিল পরীক্ষাতে, সামনেই একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতে কিন্তু এলিমেন্টস গুলো নিয়ে এসছিল। সুতরাং এগুলো হচ্ছে বেসিক জিনিস। দেখো, আমরা মানচিত্র পড়ি, ম্যাপ পড়ি, কিন্তু মানচিত্রের যে কি কি থাকে, কি কি নিয়ে একটা মানচিত্র গঠিত হয়, বা কি কিটা করলে একটা মানচিত্র অ্যাসেম্বল হয়, বিভিন্ন কম্পোনেন্ট লাগে প্রত্যেকটা জিনিসের। যেমন আমরা মানুষ হয়েছি কি, হাত পা চোখ মাথা মুখ এবং মানুষ আছে, এবং তাই মানুষ হয়েছি। এটা কম্পিউটার কি, কম্পিউটারের সিপিইউ থাকে, মনিটর থাকে, কিবোর্ড থাকে, ঠিক আছে, মাউস থাকে, তারপরে সেটা একটা কম্পিউটারে পরিণত হয়। প্রত্যেকটির আলাদা আলাদা যেমন পার্টস থাকে, সেরকম মানচিত্রেও কিন্তু আলাদা আলাদা পার্টস থাকে। সেই পার্টস গুলো একত্রিত হলে তখন আমরা তাকে ম্যাপ বা মানচিত্র বলতে পারি। তাহলে আমরা বুঝতেই পারছি যে ম্যাপ বা মানচিত্রের কয়েকটি বা কয়েকগুলো এলিমেন্টস থাকে, বেসিক এলিমেন্টস থাকবে, যে এলিমেন্টস গুলো ছাড়া মানচিত্র অচল। সুতরাং সেই এলিমেন্টস গুলো আমরা দেখব। সুতরাং আমরা যখন একটা মানচিত্র করি, এইভাবে যখন মানচিত্র করি, ধরো একটা সাপোজ আমি, সরি এটা দেখাচ্ছি, এখানে কোনো মানচিত্র আমি করলাম, ধরো ভারতের মানচিত্র আমি এখানে যদি করি, জাস্ট আমি এটা আউটলাইন করছি, একটা এভাবে করলাম, অর্ধেকটা করলাম, এদিক থেকে অর্ধেকটা বেরিয়ে আসলো, ঠিক আছে। এইভাবে যখন আমি করব, ঠিক আছে, এইভাবে যখন আমি করব, ব্যাপারটা কি হচ্ছে, তাহলে দেখো ব্যাপারটা এইভাবে আমি একটা টোটাল চারিদিকে একটা বাউন্ডারি দেব। বাউন্ডারির পরে এখানে আমি একটা নর্থ লাইন দেব, ঠিক আছে, এইভাবে একটা নর্থ লাইন দেব। এখানে আমার কিছু ইন্ডেক্স থাকবে, এইভাবে কিছু ইন্ডেক্স থাকবে, ঠিক আছে। তার সাথে এখানে আমার স্কেল থাকবে, গ্রাফিক্যাল স্কেল থাকবে, এইভাবে স্কেল থাকবে, ঠিক আছে, এইভাবে গ্রাফিক্যাল স্কেল থাকবে, এইভাবে স্কেলের ভাগগুলো থাকবে, ঠিক আছে, প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, এইভাবে ভাগগুলো থাকবে। তোমরা এগুলো জানো সবই, ঠিক আছে। এখন তাহলে আমরা কি কি এলিমেন্টস আমরা পেতে পারি মানচিত্রে? না, এখানে আমার একটা তোমার টাইটেল থাকবে, আমি এটাতে কি দেখাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু আমার মানচিত্রটা কমপ্লিট হবে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে টোটাল ছবিটাকে, এটাকে বলা হয় লেআউট। কি বলছি, এই টোটালটাকে, এই টোটাল চিত্রটাকে আমার বলা হচ্ছে লেআউট। মনে রাখবে কি লেআউট বলা, লেআউট বলা হয়। এখন এই লেআউটের কিছু কিছু উপাদান আছে। কি কি উপাদান আছে আমি দেখো পরপর লিখছি এখানে। প্রথমেই আর থাকবে কি, লেআউটের প্রধান কম্পোনেন্ট হচ্ছে গিয়ে টাইটেল অফ দ্য ম্যাপ। সবসময় দেখবে একটা মানচিত্রের টাইটেল দেওয়া হয়, ঠিক আছে, টাইটেল অফ দি ম্যাপ, ঠিক আছে, টাইটেল অফ দি ম্যাপ। এখানে আমি কি দেখাচ্ছি আমাকে সেটা সবসময় লিখতে হবে। এর সাবটাইটেলও থাকতে পারে, কিন্তু টাইটেল থাকতে পারে, সাবটাইটেল থাকবে। তাহলে লেআউটের প্রথম এলিমেন্টস কি না, টাইটেল অফ দ্য ম্যাপ। মানচিত্রটির একটি টাইটেল থাকবে, পরীক্ষাতে কোশ্চেন আসে কিন্তু এই পয়েন্টগুলো থেকে, মনে রাখবে, ঠিক আছে। সুতরাং এখানে একটি টাইটেল থাকবে, যেটি কোথায় লিখতে হয়, সেটি হচ্ছে সবসময় মাঝে লিখতে হয়। 2 নম্বরে কি থাকবে, 2 নম্বরে আছে নর্থ লাইন থাকবে। কি, নর্থ লাইন, নর্থ লাইন থাকবে। নর্থ লাইন কোথায় থাকবে, হয় ডান দিকের উপরে থাকবে, না হলে বাঁ দিকের উপরে থাকবে। কোথায়, হয় ডান দিকের উপরে থাকবে, না হলে বাঁ দিকের উপরে থাকবে। এটাকে কি বলা হচ্ছে, এটা নর্থ লাইন। এটা কি ইন্ডিকেট করে, এটা ডাইরেকশন দেখানো হয়, যে এই মানচিত্রটার উত্তর দিক কোন দিকটা, মানে উপরের দিকটা উত্তর দিক এবং নিচের দিকটা দক্ষিণ দিক। একটা দিক পেয়ে গেলে তো আমরা বাকিটা পেয়ে যাবো, ঠিক আছে। এটা 2 নম্বরে গেল। 3 নম্বরে কি হচ্ছে, তোমার থাকে লেজেন্ড, বা বাংলাতে বলা হয় এটাকে সূচক। সূচক বলা হয়, ইন্ডেক্স যেটা। সূচকে আমরা কি করি, সূচকে ধরো আমি কালার, এটা কালার ইউজ করেছি, আমি ইন্ডেক্সে এখানে বাইরে করছি, এরকম ইন্ডেক্স দেখাই। ধরো এরকম 3টে কালার আমি ইউজ করেছি, এখানে আমি লিখলাম হচ্ছে গিয়ে এটা রেড, এটা লাল রাখলাম, এটা ধরো রেড আছে লাল,
এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো। আমি দেখলাম এটা হচ্ছে গিয়ে লাল রং যেখানে আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে রেড যেটা আছে সেটা হচ্ছে রেড সয়েল, ঠিক আছে, অরেঞ্জ যেটা সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল ধরো, এবং হচ্ছে ইয়েলো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার ডেজার্ট সয়েল। এই যে এইটা যখন আমি করি, এটা কোন দিকে করি, এটা হয় এখানে আমি করি এইভাবে করি, না হলে এই দিকে করি। তাহলে এটাকেই বলা হয় লিজেন্ড। লিজেন্ড মানে হচ্ছে সূচক বা এব্রিভিয়েশন, যেখানে কিছু কিছু ছোট ছোট জিনিসের এব্রিভিয়েশন লেখা থাকে। দেখবে টোপোগ্রাফিক্যাল ম্যাপও কিন্তু এরকম এব্রিভিয়েশন লেখা থাকে, বেঞ্চমার্ক এব্রিভিয়েশন লেখা থাকে, টি ফর টেম্পেল লেখা থাকে, ঠিক আছে, এই ধরনের পি ফর প্লেগ্রাউন্ড লেখা থাকে। এগুলোকে বলা হয় লিজেন্ড বা সূচক। অ্যান্ড তারপর আছে কি মেন স্কেল। স্কেল প্রধান, যদি বলে মানচিত্রের প্রধান উপাদান কি, না মানচিত্রের একটি প্রধান উপাদান হচ্ছে স্কেল। স্কেল ছাড়া কখনো কিন্তু মানচিত্র হতে পারে না। আমরা যদি এখানে নট টু স্কেল লিখি, আমি যদি এই ছবিটা আঁকি, ছবিটা আঁকলেও আমাকে এখানে লিখতে হবে নট টু স্কেল। তার মানে আমিও তো এখানে স্কেলেরই ব্যবহার করছি। নট টু স্কেল লেখা মানে কি, আমি এখানে সেই স্কেলটাকেই বলছি। ছবিটা আমি এঁকেছি, কোনো স্কেল মেনটেন করিনি, ঠিক আছে, কিন্তু আমি ইন্ডিকেট করছি যে আমি এটা কোনো স্কেলে অঙ্কন করিনি। সুতরাং স্কেল কিন্তু অবশ্যই থাকবে। স্কেল এখানে গ্রাফিক্যালি আঁকা থাকবে এবং এখানে লেখা থাকবে 1:2000, এইভাবে কিন্তু আরএফ অলওয়েজ কিন্তু লেখা থাকবে। হয়েছে, এটা গেল স্কেল। তারপরে কি, তারপরে থাকবে গ্র্যাটিকিউলস বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ বিস্তার থাকবে। তার মানে আমি যে ম্যাপটা করেছি এর একটা ল্যাটিটিউড বা অক্ষাংশগত বিস্তার এবং একটা দ্রাঘিমাংশগত বিস্তার। এই যে এইখানে আমি ইন্ডেক্সটা করেছি, এইভাবে একটা দ্রাঘিমা রেখা থাকবে, এদিকে দ্রাঘিমা রেখা থাকবে, যে কোনো হতে পারে। তুমি এটা ল্যাটিটিউড লংগিটিউড হতে পারে, এটা সেন্টিমিটারে হতে পারে, এটা ইঞ্চে হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাপেরই একটা গ্র্যাটিকিউলস থাকবে। তার মানে আমি এখানে বলতে পারি যে গ্র্যাটিকিউলস, গ্র্যাটিকিউলস থাকবে। গ্র্যাটিকিউলস মানে হচ্ছে কি বিস্তার বা এক্সটেনশন থাকবে। পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে এর বিস্তার কতটা আছে সেইটা থাকবে, ঠিক আছে। ছয় কি থাকবে, না ছয় থাকবে ইনসেট। ইনসেট INSET, এটা এস, ঠিক আছে, INSET। ইনসেটে কি বলা হচ্ছে, ইনসেটে যদি ধরো কোনো লোকেশন দেখাচ্ছে, আমরা কিভাবে দেখাই, ঠিক আছে, আমরা এইভাবে একটা পৃথিবী নিলাম, এইভাবে দেখাই তো পৃথিবী, ঠিক আছে। ইনসেট কিভাবে দেখায়, পৃথিবী নিলাম, পৃথিবী থেকে আমার বেরিয়ে আসলো কোনো একটা কান্ট্রি, কান্ট্রি থেকে আবার কি আসলো, কান্ট্রি থেকে আবার বেরিয়ে আসলো হচ্ছে কি তোমার সরি, পৃথিবী থেকে বেরিয়ে আসলো একটি মহাদেশ, মহাদেশ থেকে বেরিয়ে আসলো একটি দেশ, ঠিক আছে, একটি দেশ থেকে বেরিয়ে আসলো একটি রাজ্য, ঠিক আছে। এইভাবে যখন আমরা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপে, তখন সেটাকে বলা হচ্ছে স্টেপ। তাহলে এটা অনেক সময় আমরা ব্যবহার করি মানচিত্রে লোকেশন দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে, অবস্থান দেখানোর ক্ষেত্রে আমরা করি না, ঠিক আছে। ভারত, আমি ধরো বাঁকুড়াকে দেখাবো অ্যাজ ফর এক্সাম্পল বলছি লোকেশন, তখন আমাকে কি করতে হবে, আমাকে ধরো আমি ছোট করে একটা জায়গাতে কোনাতে আমি করলাম হচ্ছে কি যেটা ওয়ার্ল্ড, এই মানচিত্রটার মধ্যেই, তারপর আমি দেখালাম সেখানে আছে আমার ইন্ডিয়া, ঠিক আছে, এশিয়া দেখালাম, এশিয়ার মধ্যে আমি কি দেখালাম, ইন্ডিয়া দেখালাম, ইন্ডিয়ার মধ্যে কি দেখালাম, না ওয়েস্ট বেঙ্গল দেখালাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি দেখালাম হচ্ছে কি তোমার তীর চিহ্ন দিয়ে যেখান থেকে আসলো বাঁকুড়া যে জেলা আছে সেই জেলা। এটাকে বলা হয় ইনসেট। এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনসেট, ঠিক আছে। সাথে আসি গিয়ে লেভেলিং, সরি প্রজেকশন। প্রজেকশনটা কি জিনিস, প্রত্যেকটা মানচিত্র কিছু না কিছু প্রজেকশনে আঁকা হয়। আমরা যখন এটাতে স্কেল বসাই তখনও কিন্তু এক ধরনের প্রজেকশন করি, ঠিক আছে। সুতরাং প্রজেকশন কিন্তু লাগবে বা প্রজেক্টেড করি, ঠিক আছে। আমরা সেটা ধরো টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন প্রজেকশনে বানানো হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইন্টারন্যাশনাল পলিগনিক প্রজেকশন বা মডিফাইড পলিগনিক প্রজেকশন, যেটা মডিফাইড পলিগনিক প্রজেকশন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেকশন। তাহলে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন প্রজেকশনে বানানো হয়, না স্যার মডিফাইড পলিগনিক প্রজেকশন অথবা ইন্টারন্যাশনাল প্রজেকশনে বানানো হয়। সেরকম ভাবে প্রতিটা ম্যাপের ক্ষেত্রে কিছু না কিছু প্রজেকশন বা প্রজেক্ট করা হয়। আমি যখন এটা খাতায় করব তখন হচ্ছে গিয়ে আমি পরিকল্পনা নেব যে খাতাটার এখানে হচ্ছে গিয়ে এইভাবে এদিকে যাবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এই পয়েন্টে আমি এটা রাখবো, ওই পয়েন্টে আমি এটা রাখবো। তার মানে কি, সেটাকে আমি প্রজেক্ট করছি। কোন একটা বিষয়কে আমি যখন মানচিত্রে দেখাচ্ছি তখন সেটাকে প্রজেক্ট করা হচ্ছে। সুতরাং প্রজেকশন অবশ্যই থাকবে। তাহলে 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রজেকশন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সোর্স অফ ইনফরমেশন। আমি যে মানচিত্রটা করেছি, সোর্স অফ ইনফরমেশন, এই মানচিত্রটা থেকে কি আমার কিছু না কিছু আমি তথ্য পাবো, ঠিক আছে। কিছু না কিছু কি তথ্য পাবো, ধরো আমি মানচিত্রটা করেছি, আমি এখান থেকে কি পাচ্ছি যে এটি একটি ভারতের ম্যাপের ছবি পাচ্ছি, বা ভারতের ম্যাপ সম্বন্ধে আমার একটা আইডিয়া হচ্ছে যে ভারতের বাউন্ডারি এইভাবে গেছে, মাথাটা এইরকম দেখতে। সুতরাং প্রত্যেকটি মানচিত্রের কিছু না কিছু ইনফরমেশন সে আমাদেরকে দেয়। আবার কি হয়, এটা আবার ওই মানচিত্রটা তৈরি করতে আমার কিছু না কিছু ইনফরমেশন লাগে, কিছু না কিছু তথ্য লাগে। সেই তথ্য আমি পাই বিভিন্ন রকম ভাবে পাই,
ঠিক আছে, সেটা স্ট্যাটিস্টিক্যালি পাই, সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ভাবে পাই, বিভিন্ন রকম ভাবে আমি কিন্তু পাই। ঠিক আছে, এটা গেল সোর্স অফ ইনফরমেশন। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কি লেবেলিং। লেবেলিং মানে কি? লেবেলিংটা সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয় না। লেবেলিং মানে হচ্ছে কি বিভিন্ন ভূমিরূপের যে সমস্ত মানচিত্রগুলো যখন আমাকে করতে হয় তখন হচ্ছে কি আমাকে ইনস্ট্রুমেন্টাল যে লেবেলিং করতে হয়, ঠিক আছে, সেই লেবেলিংটাকে আমাকে ফিক্স করতে হয় বিভিন্ন স্টেশন পয়েন্ট থেকে, সেগুলোকে আমাকে মানচিত্রে কিন্তু উপস্থাপন করতে হয় যে আমি এখানে লেবেলিং হয়েছে, আমার এখানে পয়েন্ট আছে, ঠিক আছে, এখানে আমার স্টেশনটা চেঞ্জ করেছি। এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে কিন্তু ফিক্স নয় কিন্তু সব এই ক্ষেত্রে। সুতরাং এটা গেল লাস্ট ওয়ান, লেবেলিংটা। সুতরাং তোমরা মনে রাখবে যে একটি হচ্ছে কি তোমার মানচিত্র লেআউটের কি কি এলিমেন্টস গুলো থাকে, যে এলিমেন্টস গুলো একটি মানচিত্রকে পূর্ণাঙ্গ মানচিত্রে রূপ দেয়, বা টেকনিক্যালি আমি বলতে পারি সেই টেকনিক্যালি সেই মানচিত্রটা কতটা ট্রু হয়েছে, কতটা সঠিকভাবে আঁকা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে লেআউট। তার মনে রাখবে টোটালটাকে বলা হয় লেআউট। এই লেআউটের এগুলো হচ্ছে পার্ট। তোমাকে পরীক্ষক এক্সামিনার কি দেবে জানো? যে মানচিত্রে আমি যে স্কেল ব্যবহার করি অথবা ইনসেট ব্যবহার করি, ঠিক আছে, বা নর্থ লাইনের ব্যবহার করি, এটা মানচিত্রের কেন ব্যবহার করি, নর্থ লাইনের আমরা কেন ব্যবহার করি, স্টেট স্কেল বা এইভাবে কোশ্চেনটা দেবে যে হচ্ছে কি নর্থ লাইন মানচিত্রের কোন বিষয়টিকে ফুটিয়ে তোলে, কোন বিষয়টাকে এখানে ফুটিয়ে তুলছে, লেআউটকে ফুটিয়ে তুলছে। সেরকম ভাবে প্রজেকশন কোন বিষয়টাকে ফুটিয়ে তুলছে, লেআউটকে ফুটিয়ে তুলছে। ঠিক আছে, এইভাবে কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দেবে। ঠিক আছে, সুতরাং বলবে লেআউট, এখানে দিয়ে দিবে লেআউট দিয়ে দিবে, ওরিয়েন্টেশন দিয়ে দিবে, ডিজাইন দিয়ে দিবে, এই সমস্ত ব্যাপারগুলো অপশনে দিয়ে দেবে। সুতরাং মনে রাখবে এটা পুরোটা একটা লেআউট, লেআউটের মধ্যে এগুলো থাকে, লেআউটের এগুলো হচ্ছে এলিমেন্ট, এই যতগুলো পড়লে এগুলো হচ্ছে সব লেআউটের এলিমেন্টস। হয়েছে? এখন আমরা আসবো যে এই যে মানচিত্র, এই যে ম্যাপ, মানচিত্র এবং ম্যাপে বিশেষ কিছু সিম্বল বা চিহ্নের ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে সিম্বলাইজেশন অফ ম্যাপ আমরা বলতে পারি। পরের পয়েন্ট আমরা যাব সিম্বলাইজেশন অফ ম্যাপ। কি সিম্বলাইজেশন? ছোট ছোট জিনিস, এগুলো থেকে কোশ্চেন আসলে কিন্তু ম্যাক্সিমাম জনই পারবে না। ছ নম্বরটা, ছ নম্বরে ছিল হচ্ছে ইনসেট। ছ নম্বরে ছিল ইনসেট। ইনসেট আমি দেখালাম অবস্থান, লোকেশন। ছ নম্বরে ইনসেট আমি প্রথম থেকে বলে দিচ্ছি একবার। টাইটেল অফ দ্য ম্যাপ, নর্থ লাইন, তারপরে হচ্ছে লিজেন্ড বা সূচক, তারপরে স্কেল, গ্র্যাটিকিউলস, ইনসেট, প্রজেকশন, সোর্স অফ ইনফরমেশন, অ্যান্ড লাস্ট 9 হচ্ছে লেবেলিং। 9 নাম্বারটা হচ্ছে লেবেলিং। ঠিক আছে, তারপরে যে সিম্বলাইজেশন অফ ম্যাপ, মানে ম্যাপে আমরা কি ধরনের সিম্বল ব্যবহার করি। ঠিক আছে, এখন ম্যাপে আমরা প্রধানত 3 ধরনের সিম্বল ব্যবহার করি। একটা কি পয়েন্ট বা বিন্দু, আমরা যে বলতে পারো পয়েন্ট। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে লাইন আমরা ব্যবহার করি। 3 নম্বরে আমরা কি ব্যবহার করছি না, 3 নম্বরে আমরা ব্যবহার করছি এরিয়া, আয়তন দেখানোর জন্য বিভিন্ন রকম ভাবে ব্যবহার করছি। এখন এই পয়েন্ট, লাইন, এরিয়া এগুলো দুরকম হতে পারে। একটা গুণগত হতে পারে, মানে ক্যালকুলেশন ছাড়াই আমি এদের ব্যবহার করতে পারি। আর একটা কি একটা সংখ্যাতাত্ত্বিক হতে পারে, তার মানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, এই মেথডগুলোর মাধ্যমে আমরা ম্যাপে বিভিন্ন চিত্র উপস্থাপন করতে পারি। তাহলে আমার মেনলি সিম্বলাইজেশন প্রসেস হচ্ছে 3টে ক্যাটাগরিতে ভাগ, পয়েন্ট, লাইন, এরিয়া। কিন্তু আবার এই পয়েন্ট, লাইন, এরিয়া এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি না, একটা হচ্ছে গুণগত, তাহলে আমি যদি এখানে লিখি ওপরে, তোমরা এটা এইভাবেই করবে, এটা গুণগত লিখবে এখানে, গুণগত। আর একটা হচ্ছে সংখ্যাগত। তার মানে গুণগত যেটা থাকবে সেটা হচ্ছে কি কোনো ক্যালকুলেশন ছাড়াই সেটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে যদি পয়েন্ট, পয়েন্ট মানে কি সিম্পলি একটা এইভাবে বিন্দু। আমরা বিন্দু কখন দিই, যখন ডটস মানচিত্র দেখাই, পয়েন্ট কি ডটস মানচিত্র দেখাই। আচ্ছা, টোপোগ্রাফিক্যাল ম্যাপে এরকম লেখা থাকে, এরকম দেওয়া থাকে, বিএম লেখা থাকে, দেখবে বেঞ্চ মার্ক লেখা থাকে। বা এরকম কন্টুর ম্যাপে এরকম পয়েন্ট দেওয়া থাকে, দিয়ে থাকে 25 মিটার, 26 মিটার, তোমরা নিশ্চয়ই এগুলো দেখেছো। সুতরাং এগুলো হচ্ছে ডট। তখন কি, তখন সেগুলো হচ্ছে কি সংখ্যাগত কিন্তু মানচিত্র। তাহলে আমরা পয়েন্টের ব্যবহার করছি কখন, সংখ্যাগত। যদি আমি প্রথমেই লিখি যে আমি যদি বেঞ্চ মার্ক উপস্থাপন করি, ঠিক আছে, বা স্পট হাইট আমি মেজারমেন্ট করি বা ম্যাপে দেখি, বা হচ্ছে কি আমি ডটের মাধ্যমে যদি পপুলেশন ডিস্ট্রিবিউশনকে আমি তুলে ধরি, তখন কিন্তু আমি পয়েন্টের ব্যবহার করছি। তাহলে বেঞ্চ মার্ক, স্পট হাইট, ঠিক আছে, ডটস,
এগুলো কি, এগুলো সংখ্যাগত তোমার হচ্ছে ক্যাটাগরিতে আমরা ফেলছি। এবং গুণগততে কি হতে পারে, ঠিক আছে, যেমন ধরো কোথাও স্কুল আছে, কোথাও হাসপাতাল আছে, আমি এখানে লিখে দিলাম, পয়েন্ট দিয়ে দিলাম যে এখানে হাসপাতাল আছে, এইচ দিয়ে দিলাম। এখানে স্কুল, সরি, এখানে তোমার হচ্ছে গিয়ে স্কুল আছে, এস দিয়ে দিলাম। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে গুণগত, এখানে আমি ক্যালকুলেশন ছাড়াই ব্যবহার করছি। তাহলে আমি কি পয়েন্টের আমি কোথায় ব্যবহার করতে পারি, না স্কুলে আমি ব্যবহার করতে পারি, স্কুল দিয়ে কি হাসপাতাল, হসপিটাল। ঠিক আছে, এগুলোতে আমি কিন্তু পয়েন্টের মাধ্যমে ইন্ডিকেট করে দেখাতে পারি। মন্দিরও আমি কিন্তু দেখাতে পারি পয়েন্ট করে, বিভিন্ন বিষয়গুলোকে পয়েন্টের মাধ্যমে দেখানো যায়। এবার লাইন দেখো, লাইন কি, নর্মালি লাইন হচ্ছে কি, ধরো নদী দেখাতে কি, নদী কি আমরা নদীর ছবি কিভাবে করি, এইভাবে নদীর ছবি করি, তো এইভাবে নদী যায়। ঠিক আছে, এইভাবে করি নদী। ঠিক আছে, আবার রাস্তা কিভাবে যায়, রাস্তাও এইভাবে যায়, আঁকা পাকা যায়। ঠিক আছে, রাস্তা এইভাবে যায়। আবার ট্রেন লাইন কিভাবে দেখায়, ট্রেন লাইন আমরা এইভাবে দেখাই। সুতরাং এটা কি, এটা অ্যাকচুয়ালি লাইন। সুতরাং লাইনের মাধ্যমে তাহলে আমরা কি কি দেখাচ্ছি, না নদী, রাস্তা, কোন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক বাউন্ডারিও দেখাচ্ছি আমরা কিসের মাধ্যমে, লাইনের মাধ্যমে। তাহলে এগুলো যখন আমরা সিম্পলি কোনো ক্যালকুলেশন ছাড়াই দেখাচ্ছি, নদী, রাস্তা, সীমানা, তখন সেগুলো হচ্ছে গুণগত। তাহলে লাইনের আমি কি লিখবো, না নদী, স্যার নদীকে আমরা দেখাচ্ছি নদী, তারপর হচ্ছে রাস্তা, তারপরে কি দেখাচ্ছি, তারপরে সীমানা বা বাউন্ডারি আমরা কিন্তু দেখাচ্ছি, এগুলো হচ্ছে গুণগত। এখন এখানে আমি কি দেখাবো, সংখ্যাগততে আমি কিভাবে দেখাতে পারি, কন্টুর লাইন, আইসো লাইন যেগুলো তোমরা বলো, বিভিন্ন সমবন্টন রেখা, কন্টুর লাইন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আইসো ইয়েট, আইসো নিপ। ঠিক আছে, এগুলো তোমরা পড়েছো, অনেক রকমের এরকম আইসো লাইন আছে। সেগুলো কি, সেগুলো অ্যাকচুয়ালি সংখ্যাতাত্ত্বিক বিষয়কে নির্দেশ করে। তাহলে আমরা ওখানে বলতে পারি যে বিভিন্ন আইসো লাইন, সেটা কন্টুর হোক, সেটা আইসো ইয়েট হোক, আইসো নিপ হোক, আইসো বাথ হোক, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলোকে আমি যখন প্রেজেন্ট করছি লাইনের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে, তখন সেটা হচ্ছে কি তোমার সংখ্যাগত লাইন। তাহলে আমি বলতে পারি বিভিন্ন বিভিন্ন আইসো লাইন, কন্ট্রোলের জায়গায় লিখো আইসো লাইন, কন্ট্রোল তো একটা আইসো লাইন, বিভিন্ন আইসো লাইন হয়েছে। এটা গেল হচ্ছে কি তোমার সংখ্যাগত, লাইনের সংখ্যাগত, এই সমস্ত সব থেকে বেশি ব্যবহার হয়। এখন এরিয়া, মানচিত্রে আমি কি দেখাচ্ছি, মানচিত্রে আমি কোথাকার জলাভূমি দেখাচ্ছি, বনভূমি দেখাচ্ছি, উদ্ভিদ দেখাচ্ছি, তাই তো। তার মানে আমি কোন একটা ক্ষেত্রফলকে দেখাচ্ছি, ক্ষেত্রফলকে দেখাচ্ছি। নর্মালি আমি ধরো সাপোজ বললাম এই একটি অঞ্চল আছে, এই অঞ্চলটির মধ্যে একটা বনভূমি আছে, দেখাও। আমি একটা মোটামুটি আন্দাজ করে দেখিয়ে দিলাম যে এই দিকটা হচ্ছে বনভূমি, এই দিকটা ফরেস্ট এরিয়া, কালার করে দিলাম, এইভাবে কালার করে দিলাম। সুতরাং আমি এরিয়া দেখাচ্ছি কিভাবে, এইভাবে দেখাচ্ছি। যখন এইভাবে দেখাচ্ছি যে দিকটা বনভূমি আছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু এরিয়া বা আয়তন, সেটা গুণগত। এখানে আমি কি কি দেখাচ্ছি, এখানে ওয়েটল্যান্ড দেখাচ্ছি, এখানে বনভূমি দেখাচ্ছি, এখানে কৃষিভূমি দেখাচ্ছি, এখানে জনবসতি আমি দেখাচ্ছি, এটা সব হচ্ছে গুণগত। তাহলে আমি এরিয়াতে বলতে পারি যে হচ্ছে আমি কি দেখাচ্ছি এখানে, না স্যার জলাভূমি দেখাচ্ছি, তার সাথে কি দেখাচ্ছি, তার সাথে বনভূমি দেখাচ্ছি, তার সাথে কি দেখাচ্ছি, তার সাথে ধরো বিভিন্ন মৃত্তিকার বন্টন দেখাচ্ছি, তার সাথে কি, তার সাথে হচ্ছে কি তোমার আমি দেখাচ্ছি ধরো তোমার হচ্ছে গিয়ে জনবসতি দেখাচ্ছি। জনবসতি কিভাবে দেখাচ্ছি, এখানে সব থেকে বেশি জনবসতি আছে, এইভাবে আমি করে দিলাম, এবং এখানে বললাম যে এখানে সব থেকে বেশি জনবসতি আছে। ঠিক আছে, এইভাবে যখন আমি এরিয়া ওয়াইজ দেখাচ্ছি বা কোনো একটা জায়গাকে আমরা ভাগ করে নিচ্ছি, তখন সেটা হচ্ছে গিয়ে এরিয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখন এটাকে আমি সংখ্যাগততে কিভাবে প্রেজেন্ট করতে পারি, এটাতে আমি প্রেজেন্ট করতে পারি যখন আমি ডেনসিটি দেখাবো। ঠিক আছে, যে কোথায় কোনটার বেশি ঘনত্ব আছে, কোথায় কোনটার কম ঘনত্ব আছে, সেটাও তো আমরা এরিয়াই তো দেখাচ্ছি। ঠিক আছে, লাইনের মাধ্যমে তখন আমরা এরিয়া দেখাচ্ছি। আবার বলতে পারি যে কোথাও বনচ্ছেদনের পরিমাণ বেশি হচ্ছে, কোথাও বনচ্ছেদনের পরিমাণ বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে ঘনত্ব, কোনো একটি এলিমেন্টসের বা উপাদানের ঘনত্ব, সেটা তো আমরা আয়তন ভিত্তিতেই দেখাচ্ছি ঘনত্ব। তারপর হচ্ছে কি তোমার ক্ষয় প্রবণ অঞ্চল, কোথায় ক্ষয় বেশি হতে পারে, ক্ষয় প্রবণ অঞ্চল, ক্ষয় প্রবণ অঞ্চল। ঠিক আছে, তারপর হচ্ছে কি ধরো আমি আরো বলতে পারি যে বনচ্ছেদন, যেখানে বনচ্ছেদন বেশি হচ্ছে সেই সমস্ত অঞ্চলগুলো, অঞ্চলগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। তাহলে দেখো সিম্বলাইজেশন অফ ম্যাপ কি,
সিম্বলাইজেশন মানে ম্যাপে আমরা কি কি সিম্বল ব্যবহার করি, সেই সিম্বল গুলোকে মেনলি 3টে ক্যাটাগরিতে ভাগ করা আছে, পয়েন্ট, লাইন, এরিয়া। এরপরে এই পয়েন্ট, লাইন যে এরিয়া গুলো আছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মেনলি। একটা হচ্ছে কি তোমার গুণগত, একটা হচ্ছে সংখ্যাগত। গুণগত মানে হচ্ছে পরিমাণগত, যখন হচ্ছে কি নর্মালি আমরা সেটাকে প্রেজেন্ট করে দিচ্ছি পয়েন্টের মাধ্যমে, লাইনের মাধ্যমে, এরিয়ার মাধ্যমে, তখন সেটা হচ্ছে যে গুণগত। এবং সেগুলোকে যখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে প্রেজেন্ট করছি, ঠিক আছে, কোথাও ডেনসিটি বের করছি, কোথাও বেঞ্চ মার্ক আছে, কোথাও স্পট হাইট, সেগুলো তো সবই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক আছে, বিভিন্ন আইসো লাইন আমরা ব্যবহার করছি, সেগুলো হচ্ছে কি সমস্ত হচ্ছে কি সংখ্যাতাত্ত্বিক বা সংখ্যাগত সিম্বলাইজেশন অফ ম্যাপ। ঠিক আছে, সুতরাং এগুলো গেল হচ্ছে কি তোমার আমার যে বেসিক এলিমেন্টস আর সিম্বলাইজেশন অফ ম্যাপ। সুতরাং এগুলো থেকে ছোট ছোট কোশ্চেন হয়, যাতে তোমার হচ্ছে গিয়ে মিষ্টি তোমার হাত থেকে যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আমি এই ব্যাপারগুলো আলোচনা করে দিলাম। ঠিক আছে, এবারে বলো যদি কারো কিছু কোথাও অসুবিধা আছে। আমি